আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2.3 অনুশীলনের সমাধান করব। চলো শুরু করি। 2.3 অনুশীলনটা হলো যে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম তোমরা অলরেডি ঐকিক নিয়ম কাকে বলে সেটা জানো। আমি আমার স্টুডেন্টদেরকে যে বিষয়টা বলি যে দেখো ঐকিক নিয়মটা কিভাবে আসছে। ঐকিক দেখো, ঐকিক থেকে দেখো আমরা ভেঙে লিখতে পারি একক, একক থেকে এক, তারপরে দেখো এক, অর্থাৎ এককের মান নির্ধারণ করে এককের মান নির্ধারণ করে এককের মান নির্ধারণ করে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে। তোমরা যখন পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীতে ছিলা তখন তোমাদের শিক্ষকরা তোমাদেরকে শিখিয়েছিল যে প্রথমে একটি জিনিসের মান বের করে যে প্রক্রিয়ায় কোনো সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। তো এটাই হলো সবচেয়ে সহজ সংজ্ঞা, যে এককের মান নির্ধারণ করে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়মের ক্ষেত্রে তোমরা সর্বদা খেয়াল করবা যে তথ্যটাই থাকে ওখান থেকে প্রথমে আমরা একটার মান বের করে তারপরে ওইটার উপর নির্ভর করে আমরা কিন্তু অন্য সমস্যাগুলা আমরা সমাধান করতে পারি। চলো আমি অনুশীলনী শুরু করছি। আমি প্রথমেই তোমাদের অনুশীলনীর 2.3 12 নাম্বার থেকে তোমাদের সাথে আমি শুরু করছি। 12 নাম্বার থেকে, এই 12 নাম্বার কি আছে তোমরা একটু খেয়াল করো। 12 নাম্বার প্রশ্ন আছে যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারে? প্রশ্ন করছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। এখন দুজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে? দেখো এখানে একটি কাজ মানে কি সম্পূর্ণ কাজ, আর সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ কাজ। আমরা প্রথমে এটাই ধরে নেই। 12 নাম্বার প্রশ্নের সমাধান ধরি। একটি কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজ সমান এক অংশ কাজ। আমরা কি করতে পারি যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে দেখো যে স্বপন 24 দিনে করে একটি কাজ বা এক অংশ কাজ। তাহলে স্বপন একদিনে কতটুকু করবে? 1/24 এত অংশ কাজ, 1/24। এখন এখানে 24-এর নিচে এক যেহেতু আসছে বসাইছি ঐকিক নিয়মের কারণে, এক বসানোর কারণে এটা দিন কমে গেছে, দিন কমে গেলে সে কাজটা কি কম করবে, এই কারণে হয়েছে ভাগ। একইভাবে রতন 16 দিনে করে এখানে একটি কাজ অথবা এক অংশ কাজ, তোমার যেটা লেখার তুমি লিখতে পারো। রতন একদিনে করে 1/16 অংশ কাজ। তাহলে দুজনে একত্রে একদিনে করে, তাহলে দুজনে একত্রে একদিনে করে 1/24 যোগ 1/16। যেহেতু দুজনের কথা বলছে তাহলে দুজনে একত্রে যেহেতু বলছে তাহলে আমরা এই অংশটা এবং এই অংশটা আমরা যোগ করে দেই, এত অংশ কাজ। 24 আর 16 লসাগু হলো কত? 48। 24 48 মধ্যে 2 বার যায়, 2 একে 2 যোগ 3 × 48, 3 একে 3, তাহলে 5/48 এত অংশ কাজ। এবার দেখো আমাদের প্রশ্নটা কিন্তু চাইছে কত দিনে করতে পারে, এখানে কিন্তু আসছে অংশ। তাহলে দেখো এই অংশটা তোমরা একটু খেয়াল করো যে এই অংশ কাজটা করছে কয় দিনে?
একদিনে। তাহলে আমরা এটাকে সাজে এভাবে লিখতে পারি যে দেখো, এখন 5/48 অংশ কাজ, এত অংশ কাজ দুজনে করে একদিনে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ মানে কি? সম্পূর্ণ কাজ মানে কি? এক অংশ কাজ। তাহলে এক অংশ কাজ দুজনে করে, তাহলে দেখো উপরে 1 গুণন, উপরে চলে গেল 48, নিচে আসলো 5। কেন? এটা তোমরা সবাই জানো। আমরা এবার ভাগ করে দেব। 5 নং 45, নিচে 8 থেকে 5 গেলে 3, অর্থাৎ আমরা এটা বলতে পারি কত? 9 সমস্ত, উপরে 3 নিচে 5 এত দিনে। এটাই অতএব নির্ণয় সময় 9 সমস্ত 5/3 এতদিন। আশা করি তোমরা বুঝছো। অঙ্কটা সহজ একটা অঙ্ক ছিল। আমি তারপরে চলে যাচ্ছি 13 নাম্বার অঙ্ক। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল। দুজনে একসাথে কাজ করা শুরু করছে। এই কাজটা দুজনে একসাথে 20 দিনে করতে পারে। কিন্তু দুজনে একসাথে কয়দিন করছে? 8 দিন। 8 দিন করার পরে হাবিবা চলে গেছে, হালিমা বাকি কাজটা একা করছে। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারে? দেখো, তাহলে আমরা শুরু করি। আমরা কি লিখতে পারি? যে সম্পূর্ণ কাজ এক অংশ, সম্পূর্ণ কাজ সমান এক অংশ কাজ, এক অংশ কাজ। তাহলে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে এক অংশ কাজ। এখন এখানে খেয়াল করো, দুইজনে একত্রে কয় দিন করছে ওটা আগে বের করবো আমরা। তো হাবিবা হালিমা একত্রে এক দিনে করে 1/20 অংশ কাজ। তাহলে হাবিবা ও হালিমা একসাথে 8 দিন কাজ করছিল। তাহলে 8 দিনে করে 8/20 এত অংশ কাজ। 4 দুগুণে 8, 4 5 20, অর্থাৎ 2/5 এত অংশ কাজ। এই অংশ কাজ দুজনে একসাথে করছে। করার পরে বাকি কাজটা 21 দিনে শেষ করছে কে? হালিমা। এখন বাকি কাজ 1 বিয়োগ 2/5 এত অংশ কাজ, এত অংশ কাজ। দেখো লসাগু 5, 5 বিয়োগ 2 সমান 3/5 অংশ কাজ। এখন এই অংশ কাজটা কে করছে? হালিমা করছে। হালিমা এর কয় দিনে করছে? 21 দিনে। তাহলে আমরা বলতে পারি হালিমা 3/5 অংশ কাজ করে, 3/5 অংশ কাজ করে 21 দিনে। হালিমা, এখন হালিমা প্রশ্নটা কি করছে? যে সম্পূর্ণ কাজটা হালিমা কত দিনে করতে পারে? সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তা হালিমা সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ করে। তো দেখো, এখন এখানে যেহেতু আমি 1 বসাইছি, 1 বসানোর পরে এটা ওখানে গিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে 21 গুণন 5, নিচে হইল 3 এত দিনে। 3 দিয়ে ভাগ করে 21 কে, 3 7 21 সমান 5 7 35 দিন। অর্থাৎ হালিমা সম্পূর্ণ কাজ করে, হালিমা সম্পূর্ণ কাজ করে, সম্পূর্ণ কাজ করে 35 দিনে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও এটা নিয়ে একটু আলোচনা করছি, কারণ অঙ্কটা একটুখানি সমস্যা আছে। যে প্রথমে কি করছিল, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে কোনো কাজ করতে পারে। তো কয়েকদিন পর, অর্থাৎ 8 দিন পর, এখানে দিনটা উল্লেখ করে দিয়েছে যে 8 দিন পর হাবিবা চলে গেছে। তাহলে আমরা প্রথমে যে হাবিবা ও হালিমা 20 দিনে করছিল এক অংশ কাজ, একদিনে করছে 1/20। তাহলে এই 8 দিন পর্যন্ত দুজনে একত্রে কিন্তু কাজটা করছে, দুজনে একত্রে কাজটা করছে।
তো এই 8 দিনে কতটুকু কাজ করছে এই কাজটা আমরা প্রথমে বের করে নিলাম। এরপরে কি করছে যে বাকি কাজ, আমরা বাকি কাজটা সম্পূর্ণ কাজ মানে এক অংশ, এই এক অংশ থেকে এটা যদি বাদ দিই তাহলে থাকে 3/5 অংশ। কারণ এই কাজটা কে করছে? হালিমা করছে। কয় দিনে? 21 দিনে। হালিমা এই 3/5 অংশ কাজ করে 21 দিনে করে। এখানে বলছে যে তাহলে বাকি যে কাজটা এটা যদি হালিমার যদি 21 দিন লাগে তাহলে সম্পূর্ণ কাজটা করতে হালিমার কয় দিন লাগবে? তাহলে সম্পূর্ণ কাজ যেহেতু এক অংশ কাজ, তো এক অংশ কাজ করতে তাহলে এখানে দেখো 21, এটা একের কারণে কমে যাবে, উল্টে গেলে উপরে চলে যায় 5, নিচে আসে 3। 3 দিয়ে 21 কে ভাগ করো, 3 সাথে 21, আর 7 আর 5 গুণ করলে কত? 5 7 35। এই হালিমা সম্পূর্ণ কাজটা করতে হালিমার একার 35 দিন সময় লাগে। আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি, 13 পরে 14। নাম্বার এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই অঙ্কটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি। তো এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করে এবং সঠিক উপায়ে কিন্তু অনেক শিক্ষক মন্ডলী আছে যেটা সঠিক উপায়ে করে না, কোনো মতে অ্যান্সারটা বাই করে দিয়া, ঠিক আছে, গোজামিল দেওয়া দেয়, এটা কিন্তু এভাবে করা যাবে না। আমি দেখো কিভাবে করতেছি, তোমরা একটু খেয়াল করো। যে 30 জন শ্রমিক, কতজন শ্রমিক? 30 জন। 20 দিনে একটা বাড়ি, ধরো এরকম একটা বাড়ি 30 জন শ্রমিকে 20 দিনে করতে পারে। আর কাজটা শুরু করছে 10 দিন কাজটা করছে। কাজ শুরু 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখছে। পরে খারাপ আবহাওয়া বলতে ধরো ঝড় বৃষ্টি আসছে, তখন তো আর কাজ করতে পারে নাই, তাই কাজটা বন্ধ রাখছে। আর নির্ধারিত সময়ে যদি কাজটি শেষ করতে চায় তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, এটা আমাদের প্রশ্ন। যে নির্ধারিত সময়, অর্থাৎ দেখো 10 দিন কাজ করছে, করার পরে যে 6 দিন বন্ধ রাখছে, ওই 6 দিনেরটা একবারে পুষায় দিতে হবে বাকি 4 দিনের মধ্যে। এখন এর জন্য অতিরিক্ত কতজন লাগবে এটাই তোমাকে বের করতে বলছে। আমরা প্রথমে কি করব, যে আসলে 30 জন শ্রমিক, এখানেও একটি বাড়ি, সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ, এখানে আমরা লিখবো এটা যে সম্পূর্ণ কাজ সমান এক অংশ কাজ। অর্থাৎ একটা বাড়ি তৈরি করা মানে এখানে আমরা কাজ বোঝাচ্ছি, এক অংশ কাজ বোঝাচ্ছি। যে তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করে এক অংশ কাজ, এটা করার, অর্থাৎ সম্পূর্ণ বাড়িটা তৈরি করার জন্য চুক্তি করছে। তাহলে 30 জন শ্রমিক একদিনে করবে কতটুকু? 1/20 অংশ কাজ। শ্রমিক সংখ্যা এখানে যেহেতু কোনো ফ্যাক্টর নাই, এখানে শ্রমিক সংখ্যাটা আমাদের আলোচনা না আসলেও হবে। তো দেখো 30 জন শ্রমিক 20 দিনে করে, তাহলে 1 গুণন 10, নিচে হলো 20, এত অংশ কাজ। 10 একে 10, 10 দুগুণে 20, 1/2 অংশ কাজ। 1/2 অংশ কাজ। এখানে একটু তোমরা হয়তো একটা প্রশ্ন করতে পারো যে আমি এই জায়গায় এখানে আমি 30-এর কোনো পরিবর্তন করি না কেন? ঐকিক নিয়মের কারণে, ঐকিক নিয়মে শুধুমাত্র কোনো সংখ্যার নিচে 1 বসলেই তার পরিবর্তন হবে, অথবা 1-এর পরে যদি কিছু বসাই তারপরে পরিবর্তন হবে। যদি একই জিনিস উপরে কন্টিনিউয়াস থাকে তাহলে এটার কোনো পরিবর্তন আসবে না, এরকম আমরা কোনো কাজও করি নাই, জাস্ট খালি 20 দিনে করছে এক অংশ, একদিনে করছে 1/20, এবং 10 দিনে করছে 1 গুণন 10, 1/2 অংশ কাজ। এখন এই কাজটা 10 দিনে 30 জন শ্রমিকে করছে। এবার তাহলে আমাদের কিন্তু অর্ধেক কাজ করা হয়ে গেছে, আর অর্ধেক কাজ করা হয়ে গেছে, তাহলে বাকি কাজ কতটুকু হয়? তাহলে এটা হিসাব করো যে বাকি কাজ 1 বিয়োগ 1/2 অংশ কাজ। বাকি কাজ এত অংশ কাজ, 1 থেকে অর্ধেক বাদ দিলে সাধারণত অর্ধেকই থাকে, এত অংশ কাজ। এই অংশ এত অংশ কাজটা থাকে হাফ অংশ কাজ। এই হাফ অংশ কাজ, এবং দিন বাকি থাকে কত? দিন বাকি কত থাকে এটা হিসাব করো। যে দিন বাকি, অর্থাৎ আগে প্রথমে 20 দিনে কাজ করার কথা ছিল, 10 দিন কাজ করছে এবং 6 দিন বৃষ্টির কারণে বন্ধ আছে, এত দিন। তাহলে কয় দিন রইল? তাহলে দেখো 20 বিয়োগ 16, এত দিন সমান 20 থেকে 16 গেলে অর্থাৎ 4 দিন। এই 4 দিনের মধ্যে কিন্তু বাকি কাজটা করে ফেলতে হবে। তোমরা এটা যদি বাস্তবতার সাথে চিন্তা করো, মিলাও, তাহলে কিন্তু এমনিই বোঝা যায়
যে যেহেতু 6 দিন বন্ধ আছিল, তাহলে ওই দিন এই কাজটা যদি শেষ করতে হয়, অর্থাৎ মাত্র 4 দিন রয়ে গেছে, এই 4 দিনে আমার ওই পুরা 10 দিনে কাজটা শেষ করতে হবে, তাহলে তো নির্ধারিত যে 30 জন শ্রমিক, এই 30 জন শ্রমিকের পক্ষে তো আর এই কাজটা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আর এখানে তোমাদের আমি আরেকটা কথা বলে দিই, এরপরে তোমরা যে লাইনটা শুরু করবা, এই লাইনটা হবে এই যে এইখান থেকে যেখানে অংশ দেওয়া শেষ হয়েছিল, এইখান থেকে যাবা এইখানে, তারপরে যাবা এইখানে, এই এই সিকোয়েন্স বজায় রেখে কিন্তু তুমি অঙ্কটা করবা, কারণ আমাদের জন বের করতে হবে। তাহলে হাফ অংশ কাজ এইখানে, এই অঙ্কের ভিতরে হাফ অংশ আছে, এখন হাফ অংশ কাজ শেষও হয়েছে, হাফ অংশ কাজ বাকিও রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই হাফের কোনো প্রভাব পড়বে না। বাট এটা যেহেতু আমরা একটা সিস্টেমে অঙ্কটা যেহেতু আমরা করব, তাহলে তোমাদেরকে অবশ্যই এখান থেকে শুরু করব। এখন ধরো এখানে যদি 1/3 হইতো, তাহলে তো এখান তো আর 1/3 হইতো না, তাহলে তো অংশ অংশ চেঞ্জ হয়ে যাইতো। এই কারণে তোমরা এটাকে আমি বলি ঐকিক নিয়মের যে দিন কাজ, অর্থাৎ কোন একটা বাড়ি তৈরি করা, এই টাইপের যে কোনো প্রশ্নের আমি এই অঙ্কটাকে বলি মাদার অঙ্ক, যে এটা হলো মূল অঙ্ক। জাস্ট এই একটা অঙ্কের প্রসেস যদি তুমি ভালো করে জানো, তাহলে এই নিয়মে যত অঙ্ক আসুক তুমি কিন্তু করতে পারবা। আমি এই প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে, অধ্যায়ের বিস্তারিত অতিরিক্ত অঙ্ক যখন নিয়ে আসবো, তখন সেই অতিরিক্ত ওই ক্লাসগুলিতে আমি এই বিষয়গুলা, অতিরিক্ত অঙ্কগুলা বানিয়ে বানিয়ে তোমাদের পড়াবো। তো তখন তোমরা এই বিষয়গুলো হয়তো আরো ক্লিয়ার ধারণা পাবে। আপাতত আমি অনুশীলনটা করতেছি। এখন দেখো, তাহলে আমি বলছি শুরু করব কি এখন, হাফ অংশ কাজ, হাফ অংশ কাজ 10 দিনে করে, হাফ অংশ কাজ 10 দিনে করে 30 জন শ্রমিক, 30 জন শ্রমিক। এখন দেখো, এখানে এই হাফ যদি রেখে দেই তাতেও কোনো সমস্যা নেই, কারণ পরে হাফটাই আসবে। তাহলে হাফ অংশ কাজ 10 দিনে যদি 30 জন শ্রমিকে করে, তাহলে একদিনে কি শ্রমিক কম লাগবে না বেশি লাগবে? তোমরা কমেন্টে জানাও, এখনই কমেন্টে জানাও, এটা শুরুর আগে, এটা আমি দেখো কমেন্টে জানাও এটা। দেখো, তাহলে দিনের চেয়ে দিন যদি কমে, তাহলে ওই নির্ধারিত কাজটা যদি আমি করতে চাই ওই শ্রমিকদের মাধ্যমে, তাহলে আমার শ্রমিকের সংখ্যা কি লাগবে? শ্রমিকের সংখ্যা তার চেয়ে বেশি লাগবে। এই কারণে আমরা এখানে গুণ করব। তো তুমি এই বাস্তবিক চিন্তাটা করো যে 10 দিনে যদি কোনো একটা কাজ 30 জন শ্রমিকে যদি করে, একদিন যদি দেওয়া হয়, তাহলে কি ওখানে কি শ্রমিক বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। তাহলে 30 গুণন 10 এতজন শ্রমিক। এখন এই হাফ অংশ কাজ দিন রয়ে গেছিল 4 দিন, তাহলে 4 দিনে করে 30 গুণন 10 নিচে হলো 4 এতজন শ্রমিক। এবার কাটাকাটি করি, দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দিয়া 30 কে যদি ভাগ করি 15 দুগুণে 30, তো 5 15 75 এতজন শ্রমিক। এখন দেখতে পাচ্ছি যে ওই 4 দিনে যদি কাজটা শেষ করা যায়, শেষ করতে হলে আমাদের 75 জন শ্রমিক দরকার। তাহলে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা বলছে, তাহলে অতিরিক্ত এখানে অতিরিক্ত কতজন হলো? আগে 30 জন শ্রমিক নিয়ে কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু এখন ওই 6 দিন বন্ধ রাখার কারণে আমাদের কিন্তু শ্রমিকটা বেশি লাগতেছে। তাহলে 75 জন শ্রমিক এখন লাগবে, তাহলে বেশি কতজন? 75 আগে ছিল 30, এটা বিয়োগ করে দাও, 30 জন শ্রমিক সমান 75 থেকে 30 গেলে 45 জন শ্রমিক। এখানে তোমরা হয়তো একটা কথা বলতে পারো যে এই জায়গায় আমি যে হাফগুলা ব্যবহার করছি, এই যে হাফ অংশ কাজের কথা বলছি, এখানে আমি এটা কোনো কাজ কেন করলাম না? দেখো, এখানে যদি আমি এই হাফের পরিবর্তে আমি যদি এখানে 1 বসাই, যদি আমি এখানে ক্যালকুলেশন করে পরে যদি আবার হাফ বসাই দাম, এখানে গিয়া প্রথমে গিয়া গুণ হলেও পরে গিয়া এটা গিয়ে কি ভাগ হইতো, তাহলে 2 দিয়ে কাটা যাইতো। তাহলে একই তথ্য থাকলে এটা আমাদের এটা কাউন্ট না করলেও চলে, অথবা এটাকে আমরা উপরে একটা লাইন লিখে একই তথ্য যদি, এখানে হাফ অংশ কাজ আমরা করছিলামও এবং হাফ অংশ কাজ বাকিও রয়েছিল, তবে এই জায়গায় যদি এটা 1/3 অথবা 2/3 যদি এরকম থাকতো, তাহলে মাস্ট বি এখানে আরো লাইন বাড়িয়ে এখানে কিন্তু করা লাগতো। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। আমি এবার চলে যাচ্ছি 15 নাম্বার অঙ্কে। 15 নম্বর অঙ্কটা খেয়াল করো।
15 নাম্বার অঙ্কটা কি আছে, যে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে এবং খ ও গ একত্রে 12 দিনে করে, 12 দিনে করে, ক ও গ ওই কাজটা একত্রে 20 দিনে করে, তাহলে ক খ গ একত্রে ওই কাজটা কত দিনে করতে পারবে? 15 নাম্বার খেয়াল করো, ক ও খ, তাহলে সম্পূর্ণ কাজ সমান এক অংশ কাজ, সম্পূর্ণ কাজ এক অংশ কাজ। তো ক ও খ আমরা এটা যোগ আকারে দেব, ক যোগ খ একত্রে 16 দিনে করে, 16 দিনে করে এক অংশ কাজ। তাহলে ক যোগ খ একত্রে এক দিনে করে, তাহলে কি কম হবে, তাহলে ভাগ 16, 1/16 অংশ কাজ। আবার খ যোগ খ, আবার খ যোগ গ একত্রে 12 দিনে করে, 12 দিনে করে এক অংশ কাজ। খেয়াল করো, খ যোগ গ একত্রে 12 দিনে করে এক অংশ কাজ, তাহলে খ যোগ গ একত্রে এক দিনে করে 1/12 অংশ কাজ। আবার বলছে ক যোগ গ, ক ও গ মানে ক যোগ গ একত্রে 20 দিনে করে, 20 দিনে করে এক অংশ কাজ। তাহলে ক ও গ একত্রে এক দিনে করে কত? 1/20 অংশ কাজ। এবার আমরা ক ও খ যেহেতু আমাদেরকে বের করতে বলছে যে একত্রে, আমরা এখানে দেখো ক যোগ খ, খ যোগ গ এবং ক যোগ গ যদি যোগ করি তাহলে কি পাই? দেখো ক যোগ খ যোগ খ যোগ গ যোগ ক যোগ গ সমান 2 ক যোগ 2 খ যোগ 2 গ সমান 2 ইন্টু ক যোগ খ যোগ গ এত এত। আমরা এখানে এক লাইনে যদি আমি এটা করতে চাই তাহলে আমাদের লাইনটা হয়তো বড় হয়ে যাবে, তোমাদের খাতার এদিকে লেন্থে এটা তোমার জায়গা নিবে না, তাই আমি এখানে এটাকে আগে এই যে এই অংশগুলা দেখো, এই যে এখানে ক খ, ক যোগ খ, খ যোগ গ এবং ক যোগ গ একত্রে যোগ করে নিলাম। তাহলে এবার আমি বলতে পারি, দেখো 2 ইন্টু ক যোগ খ যোগ গ একত্রে এক দিনে করে, এখানে যে অংশগুলো আছে, যে 1/16, দেখো এখানে যে অংশগুলো আছে যে 1/16, তারপরে 1/12, 1/20, এই অংশগুলো এই পাশে বাম পাশে যেমন আমরা যোগ করছি এরকম ডান পাশে এগুলো আমরা যোগ করব। যোগ করে আমরা কি লিখতে পারি, যে 1/16 যোগ 1/12 যোগ 1/20 এত অংশ সমান 16, 12, 20 এর লসাগু হলো 240, 15, 16, 240, 12, 20, 240, 20, 12, 240, তাহলে উপরে আসলো কত? 47, নিচে হলো 240। এটা এখানে আরেকটা লাইন তোমাকে একটু চেঞ্জ করতে হবে। আমাদের প্রশ্নে চাইছিল কি ক যোগ খ, কিন্তু এইখানে কিন্তু আমাদের রয়ে গেছে 2 ইন্টু, কারণ দুইটা গ আমরা পাইছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা শুধুমাত্র এটা রাখবো যে ক যোগ খ যোগ গ একত্রে এক দিনে করে, এখানে যদি কোন অবস্থায় আছে তাহলে 2 এর পাশে যা ভাগ হয়ে যাবে, তাহলে 47/240 গুণন 2 এত অংশ কাজ সমান 47/480 অংশ কাজ। কিভাবে? 2 0 0 4 2 4 এত অংশ। এই কাজটা করছে একদিনে ক খ গ এরা তিনজনে মিলা। এখন তাহলে সম্পূর্ণ কাজটা করতে, অর্থাৎ এক অংশ কাজ করতে তাহলে কয় দিন লাগবে এটা আমাদের বের করতে হবে। এখন আমরা বলতে পারি যে 47/480 এত অংশ কাজ করে কয় দিনে? একদিনে। অতএব
এক বা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণন উপরে 480 নিচে হলো 47। এটা যদি তুমি ভাগ করে দাও, দেখো 47 480-র ভিতরে যায় কয়বার? একবার। আচ্ছা, এটা ভাগটা করে দিচ্ছি, কারণ এই ভাগটা তোমরা ভুল করবা অনেকেই। 47 দিয়ে 480-কে ভাগ করলে হয় 1, 47 একে 47, 8 থেকে 7 গেলে 1, 10। আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এই ভুলগুলা কিভাবে করি। আমি এখানে দেখো কাইটা নামাইছি, এখানে কিন্তু আমি প্রথমে 8 থেকে 7 1 বিয়োগ করছি, তারপর একটা শূন্য কাইটা নামাইছি। এখন একটা শূন্য এখান থেকে কাইটা নামানোর পর এখানে কিন্তু যায় নাই, না গেলে আমাদের এই ভাগফলে একটা শূন্য দিতে হবে, শূন্য দিতে হবে। তাহলে আমরা এটা কি পাই যে 10 সমস্ত উপরে নিচে 47, উপরে হলো 10 এত দিনে। এই হলো এই অঙ্কটার অ্যান্সার। অর্থাৎ ক ও খ একত্রে 10 সমস্ত 47 ভাগের 10 দিনে এই কাজটা সম্পন্ন করে। তোমরা প্রতিটি অঙ্ক প্রয়োজনে বোঝার জন্য থেমে থেমে দেখো, অথবা তোমরা ভিডিওটা 2 বার দেখো, তাহলে এই অঙ্কগুলা তোমরা বুঝতে পারবা। আমি এবার চলে যাব চৌবাচ্চা বিষয়ক অঙ্ক। চৌবাচ্চা বিষয়ক অঙ্ক। এখন চৌবাচ্চা, তো চৌবাচ্চা কি এটাও আমরা অনেকেই জানি না। চৌবাচ্চা হলো, আমি যেটা সহজ বাংলায় বলি, যে তোমাদের বাসায় যে টাঙ্কি আছে না, যেখানে পানি জমা করে রাখে তারপরে ওই পানি তোমরা ব্যবহার করো, ওই জমা করে যে রাখো ওই যে পাত্রটা, এটাকে বলা হয় বর্তমান সময়ের টাঙ্কি। আর আগে এটার আপডেট মানে পুরাতন ওল্ড ভার্সন হলো চৌবাচ্চা। চৌবাচ্চা যেখানে আগের যে চৌবাচ্চা গুলা ছিল, এটা ইট সিমেন্ট দিয়ে গাইতে রাখে ওখানে পানি জমায় রাখতো, এটাই হলো চৌবাচ্চা। ওই চৌবাচ্চার নল ব্যবহার করতো। যেহেতু এই অঙ্কগুলা অনেক আগে অঙ্কগুলা প্রণয়ন করা, তো নতুন করে যদি অঙ্কগুলা প্রণয়ন করে হয়তো এরকম টাঙ্কির বিষয়গুলা আসতে পারে। যে একটি চৌবাচ্চায় 2টি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। খালি চৌবাচ্চা কিন্তু পূর্ণ হয়। খালি, এইটা তোমরা এই খালি শব্দটাকে তোমরা ধরো কি করবা, যে খালি শব্দটাকে মাথায় বেশি সেট আপ করা দরকার নাই, কারণ এটা খালি চৌবাচ্চাটাই পূর্ণ হয়েছে। যদি এই খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, যদি খালি হয় আবার যদি তুমি তোমার মাথায় চলে আসে, তাহলে কিন্তু প্রসঙ্গ কিন্তু তখন ভিন্ন হয়ে যাবে। তাই এখানে তোমাকে কি করতে হবে, যে প্রথমে দেখো ওখানে আমরা যে এই এতক্ষণ যে 12 নাম্বার 13 নাম্বার যে অঙ্কগুলা দিন দিয়ে করছি, জাস্ট এখানে এরকম ঘন্টা দিয়ে করা হয়েছে। তো এখানে সম্পূর্ণ চৌবাচ্চা মানে এক অংশ চৌবাচ্চা, এক সম্পূর্ণ কাজ মানে একটি কাজ, আমরা সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ এরকম ভাবে ধরছি। তাহলে আমি এটাকে বলতে পারি যে 16 নাম্বার, যে সম্পূর্ণ চৌবাচ্চা মানে হলো সমান হলো এক অংশ চৌবাচ্চা। এক সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ কুটির, সম্পূর্ণ বাস, অংশ বললেই ওখানে সম্পূর্ণর ক্ষেত্রে এক অংশ আমরা কিন্তু বলি। তাহলে আমরা বলতে পারি প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ চৌবাচ্চা, 1 অংশ। তাহলে প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/12 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 24 ঘন্টায় পূর্ণ হয়, না 18 ঘন্টা বলছে, 18 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/18 অংশ। তাহলে ওই প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/12 যোগ 1/18 এত অংশ চৌবাচ্চা। তাহলে তোমরা এই 12 এবং 18 লসাগু কত তোমরা অলরেডি জানো। 12 আর 18 লসাগু হলো 36, 3 12 36, 18 দুগুণে 36,
3 আর 2 5, 5/36। এই এত অংশ চৌবাচ্চা পূর্ণ হয়। এখন এখানে দেখো, এই জায়গায় দুইটা অংশ দুইটা নল দ্বারাতেই পূর্ণ হয়েছে, তাহলে যোগ হবে। যদি একটা নল দিয়ে পূর্ণ হইতো আর একটা দিয়ে যদি খালি হইতো, তাহলে কিন্তু এখানে বিয়োগ হইতো। এই বিষয়টা মাথায় রাখবা। সৃজনশীল অঙ্কের সময় আমরা এই বিষয়গুলো আমরা সমাধান করার চেষ্টা করব, বুঝে বুঝে করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে দুটি নল একসাথে তুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, মানে দুইটা নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হবে। তাহলে আমরা বলতে পারি যে দুটি নল দ্বারা দুটি নল দ্বারা 5/36 অংশ পূর্ণ হয়। এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত? তাহলে 1 গুণন উপরে 36, নিচে হলো 5, এত ঘন্টায়। ভাগ করে দাও, 5 7 35, 5 থেকে 5 7 35, তাহলে নিচে 1 থাকে 700, অর্থাৎ 7 সমস্ত 5/1 ঘন্টা। এই সময়ে এই দুটি নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। যেখানে প্রথম নল দ্বারা 12 ঘন্টা এবং দ্বিতীয় নল লাগছিল 18 ঘন্টা, তাহলে দুইটা নল যখন একসাথে কাজ করবে তখন 7 সমস্ত 5/1 ঘন্টায় এই নল দুইটা ভরে যাবে। আমরা এবার চলে যাব স্রোতের অনুকূল প্রতিকূল অঙ্ক, 17 নাম্বার অঙ্ক। আমি পুরো বোর্ডটাই মুছে দিচ্ছি। স্রোতের অনুকূল এবং প্রতিকূল এই বিষয়গুলো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্কগুলা যদি একটুখানি তুমি শুধু বুঝতে পারো, তাহলে তোমার কাছে এগুলো একেবারেই পানির মতো সহজ মনে হবে। দেখো, স্রোতের অনুকূল এবং প্রতিকূল। স্রোত, ধরো এটা একটা নৌকা, আচ্ছা এটা একটা নদী। নদীর এই দিকে হলো স্রোত যাচ্ছে, এদিকে স্রোতগুলা কি এদিকে যাচ্ছে, স্রোত এই দিকে যাচ্ছে, এই দিকে স্রোত যাচ্ছে। আমি একটু তোমাদের একটা বোঝানোর বিষয়টা খেয়াল করতেছি যে স্রোতটা যাচ্ছে কি এই দিকে, স্রোত আছে কিন্তু নদীতে। এখন ধরো এখানে স্রোত পানিতে যাচ্ছে, আচ্ছা স্রোতের একটা ব্যাগ আছে না? ধরো তুমি যদি ওদিক স্রোতের মধ্যে যদি তুমি দাঁড়াও, তোমাকে স্রোতকে বাসায় নিয়ে যাবে না? আর নদীতে যদি স্রোত থাকে, নৌকা তো অটো একাই বাসে যাবে। এবং এখানে নৌকার যদি একটা ব্যাগ থাকে, তাহলে কি যদি স্রোতের একই দিকে যাওয়া, স্রোতের দিকে ধরো এখানে একটা নৌকাও এরকম ভাবে নৌকাও যাচ্ছে, যে একটা নৌকা এই দিকে যাচ্ছে, নৌকা বইটা মাঝে এখানে দিয়া নৌকাটাও কিন্তু এদিকে যাচ্ছে, আর এদিকে স্রোত যাচ্ছে। তার মানে স্রোত ও নৌকা একই দিকে যাওয়া, নৌকা একই দিকে যাওয়া মানে হলো স্রোতের অনুকূলে বেগ। কি? স্রোতের অনুকূলে বেগ। আবার ধরো আর প্রতিকূল, ধরো খেয়াল করো যে এরকম নদীর এই দিকে স্রোত যাচ্ছে, স্রোত এই দিকে যাচ্ছে, পানি এই দিকে যাচ্ছে, হ্যাঁ পানিটা স্রোত যাচ্ছে এই দিকে, এটা কি স্রোত যাচ্ছে, এটা হলো স্রোতের দিক। আর এটা ধরো নৌকা ছিল, এটা হলো নৌকার দিক। কোথায়? একই দিক, এটা ওই দিকে, এটা ওই দিকে যাচ্ছে। আবার ধরো এটা হলো স্রোতের দিক, এটা স্রোতের দিক, স্রোত যাচ্ছে এই দিকে, বাট একটা নৌকা এই দিকে আসতেছে, নৌকাটা এই দিকে আসছে উল্টা দিকে, নৌকাটা আসতেছে কি উল্টা দিকে, নৌকাটা আসতেছে দেখো
নৌকাটা এদিকে উল্টা দিকে আসতেছে, নৌকাটা আসতেছে উল্টা দিকে, হ্যাঁ, নৌকাটা আসতেছে এই উল্টা দিকে। তাহলে এটা হলো নৌকার নৌকার দিক, নৌকা আসতেছে। এখন নৌকা যখন এদিকে আসতেছে, নৌকা একটা নির্দিষ্ট একটা ব্যাগ আছে এবং স্রোতের একটা ব্যাগ আছে। তুমি দেখো, যদি স্রোতের ব্যাগের চেয়ে যদি নৌকার ব্যাগ যদি বেশি না হয়, তাহলে কি ওই স্রোত কি নৌকাকে ভাসিয়ে নিয়ে যাবে না? স্রোতকে, স্রোত কি নৌকা ভাসিয়ে দেবে? তোমরা দেখো যে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ বন্যার পানিতে ডুবে মারা যায়। বন্যা কি? বন্যা হলো নদী দিয়ে যখন অনেক বেশি স্রোত আসে, পানি আসে, তখন সেটা নদীর স্বাভাবিক যে গতিপথ আছে এখানে ওই পানি সংকুলান হয় না, মানে পানির জায়গা হয় না। এই কারণে এই অতিরিক্ত পানিগুলা সে বের হতে চায়, সে বের হতে চায়, তার একটা স্রোত তৈরি হয়, স্রোত বের হতে চায়, তখন সে এই এই যে প্রবল পানির প্রচন্ড বেগের কারণে নদীর দুই তীর, ঠিক আছে, দুই তীর বাড়িঘর যা আছে সব কিছু পার ভেঙে নিয়ে কিন্তু চলে যায়। ঠিক আছে, এরকম যদি ওখানে ধরো একটা একটা বাড়ি একটা স্রোতের সামনে কেন ভেঙে গেছে? কারণ স্রোতটা তীব্র ছিল। এখন নৌকার বেগ, নৌকার স্রোত, নৌকার স্রোত বা নৌকার গতি যদি এই স্রোতের চেয়ে কম হয়, তাহলে নৌকা বেশি চলে যাবে না? ঠিক নৌকার বেগটা কিন্তু তোমার বেশি হতে হবে, তাহলেই কিন্তু সে স্রোতের দিকে আসতে পারবে। তাহলে আমরা বুঝতেছি যে স্রোত এদিকে, নৌকার নৌকার বেগ এদিকে। এটা স্রোতের দিক আমি দেখাচ্ছি। এখানে আসলে স্রোতের বেগ আছে, আর এখানে কি আছে যে নৌকার এদিকে যখন আসতেছে একটা বেগ প্রাপ্ত হয়েছে, এটা হলো নৌকার বেগ। এই নৌকার বেগ যখন এই উল্টা দিকে আসতেছে, স্রোত একদিকে, নৌকার বেগ তার উল্টা দিকে, তাহলে এটাকে বলা হয় প্রতিকূলে বেগ। এটাকে বলা হয় প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ। এখন স্রোতের অনুকূলে বেগ সমান আমরা বলতে পারি নৌকার বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এটা একটা সূত্র। দেখো এখানে হয়তো নৌকার প্রকৃত বেগ, এটাও তুমি লিখতে পারো, নৌকার প্রকৃত বেগ আর স্রোতের প্রকৃত বেগ। আর একইভাবে প্রতিকূলে বেগ সমান নৌকার বেগ, নৌকার বেগ বিয়োগ হলো স্রোতের বেগ। এই দুইটা সূত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র দুইটা, তোমরা অবশ্যই আগে ভালো করে মুখস্থ করবা। এই অঙ্ক যখন তুমি মুখস্থ করে ফেলবা, তখন তোমার জন্য এই অঙ্কগুলা একেবারে পানির মতো সহজ মনে হবে। এটা একটা সূত্র আর এটা একটা সূত্র। এটা এই দুইটা সূত্র দিয়ে আমরা নৌকার ব্যাগ সংক্রান্ত যত অঙ্ক আছে এগুলা করব। যে সূত্র 1 আর এটা হলো সূত্র 2। আমি হয়তো তোমরা ভাবতেছো স্যার এ তো সূত্র, এই সূত্র নিয়ে এত কথা বলতেছে কেন? দেখো, তুমি যদি জাস্ট এই সূত্রটা পারো, তাহলে তুমি এক অঙ্ক, এক অটো তুমি বসায়া দিতে পারবা, অঙ্কটা খুব সহজে তুমি করতে পারবা। আর যদি এটা না বুঝো, আমি অনেক স্টুডেন্টের প্রশ্নের মুখোমুখি হয়েছি যে স্যার স্রোতের অনুকূলে ব্যাগ আর স্রোতের প্রতিকূলে ব্যাগ এই জিনিসটা তো স্যার বুঝি না। তো তাই আমি তোমাদের মাঝে চেষ্টা করলাম যে অনুকূলে ব্যাগ এবং স্রোতের প্রতিকূলে ব্যাগ কি, এটা একদম চিত্র আগে দেখাই দিচ্ছি তোমাদের, আশা করি তোমরা বুঝছো। আমি এবার অঙ্কে চলে যাব, আমাদের 17 নম্বর অঙ্ক। আমি আজকে ক্লাসে মোটামুটি ভাবে 24 পর্যন্ত অঙ্কগুলা করে দেওয়ার চেষ্টা করব। যদি বিদ্যুৎ থাকে আর মার্কারে কালি থাকে, অনেকগুলো বিষয়ের উপর আমরা আসলে আমাদের নির্ধারণ করা থাকে। এখন এখানে দেখো যে স্রোতের অনুকূলে 17 নাম্বার প্রশ্ন, 17 নাম্বার যে বলছে কি যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে এবং স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তোমাদের আরেকটা বিষয় আমি একটু কথা বলে নেই। যে দেখো যে বেগ কি, বেগ হলো যে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। তোমরা বিজ্ঞান বইয়ে এটা বিস্তারিত পড়ে আসছো যে বেগ মানে প্রতি ঘন্টায় অতিক্রান্ত যে দূরত্ব। এখানে যদি সময়টা বেশি থাকে, তাহলে আমাদের এটাকে কিন্তু 1 ঘন্টায় আগে
নিয়ে আসতে হবে, তারপরে আমরা এটা করব। আমরা এই 17 নম্বর প্রশ্নের সমাধানটা করতেছি। 17 নম্বর প্রশ্নে বলছে যে একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 36 কিলোমিটার গেছে। তাহলে দেখো, স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 4 ঘন্টায় যায় 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। 36 কিলোমিটার। তাহলে আমি বলছি যে ওই যে স্রোতের বেগ পাওয়ার জন্য আমার কি করতে হবে, একে যেতে হবে। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায়, তাহলে কি 36/4 এত কিলোমিটার, 4 × 36 অর্থাৎ 9 কিলোমিটার। তাহলে এই 9 কিলোমিটার আমরা এখানে পাইলাম। অর্থাৎ এখানে কি পাইলাম, যে স্রোতের অনুকূলে বেগ সমান 9 কিলোমিটার। আচ্ছা, স্রোতের অনুকূলের মধ্যে কি থাকে তোমরা বলো তো? স্রোতের অনুকূলের মধ্যে থাকে স্রোতের বেগ আর নৌকার বেগ। আর এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে স্থির বেগ তো নৌকার বেগটা চাইছে। তাহলে আমরা এখানে আমরা এটা লিখতে পারি, বা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 9 কিলোমিটার। এখানে নৌকার বেগ এটা প্রশ্ন করছে, আর স্রোতের বেগ 3 কিলোমিটার 1 কিলোমিটার পার ঘন্টা, এটা একটু দিতে হবে। 3 কিলোমিটার পার ঘন্টা এটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে 9 কিলোমিটার পার ঘন্টা। এখন দেখো, এখানে যদি আমরা শুধু এই নৌকার বেগটা রাখি আর এই 3 কিলোমিটার এটা যদি সাইড চেঞ্জ করি, এটা হয়ে যাবে কি, এখানে 9 কিলোমিটার থাকবে আর এই 3 ওই পাশে থেকে কি হবে, বিয়োগ হয়ে যাবে 3 কিলোমিটার। তাহলে 9 থেকে 3 গেলে কত, 6 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থির পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বুঝছো। দেখো, আমি এবার চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর এবং এই 17 নম্বর মোটামুটি কাছাকাছি অঙ্ক, একই টাইপের অঙ্ক। এখানে জাস্ট প্রতিকূলটা দেওয়া আছে, প্রতিকূলের বেগটা দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টা 77 কিলোমিটার গেছে। জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? 18 নাম্বার। তো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। আমি বলছি যে 1 ঘন্টায় বের করতে হবে, কারণ প্রতি ঘন্টা অতিক্রম দূরত্ব মানে ব্যাগ 77/11 কিলোমিটার, এটা হলো পার ঘন্টা, সমান 7×77, তাহলে 7 কিলোমিটার পার ঘন্টা। এটা কি, যে স্রোতের প্রতিকূলে, অতএব স্রোতের প্রতিকূলে বেগ সমান 7 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু আমাদের আসলো। স্রোতের প্রতিকূলের ভিতরে কি থাকে, আমি বলছি যে স্রোতের প্রতিকূলের ভিতরে থাকে নৌকার বেগ। এখানে জাহাজ যেহেতু আছে, তাহলে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ সমান 7 কিলোমিটার পার ঘন্টা। এখানে জাহাজের বেগটা কত আছে, জাহাজের গতিবেগ 9 কিলোমিটার আছে। তাহলে জাহাজের বেগ 9 কিলোমিটার বিয়োগ স্রোতের বেগ সমীকরণ, যেহেতু সমান চিহ্ন দিয়েছি, 7 কিলোমিটার বা 9 - 7 এত কিলোমিটার
পার ঘন্টা সমান এই মাইনাস স্রোতের বেগ পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে স্রোতের বেগ বা 2 কিলোমিটার পার ঘন্টা সমান স্রোতের বেগ। অতএব স্রোতের বেগ হলো 2 কিলোমিটার পার ঘন্টা। এবার আমি 19 নম্বরে চলে যাচ্ছি। উনিশ নাম্বার অঙ্ক, একটু প্রশ্নটা পড়ো। 19 নাম্বার, যে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার যায়, কিন্তু স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ, অ্যাকচুয়ালি নৌকার গতিবেগ আর কি, এটা নির্ণয় করতে বলছে। এখন অনুকূলে 15 মিনিট আছে, আমি বলছি যে বেগ কি 15 মিনিটে নির্ধারণ করা হয়, মিনিটে না ঘন্টায়? ঘন্টায়। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা এভাবে বের করবো যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে প্রথমে আছে স্রোতের অনুকূলে, তাহলে দেখো স্রোতের অনুকূলে 15 মিনিটে যায়, 15 মিনিটে স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় 3 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 1 মিনিটে যায় 3/15 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 60 মিনিটে যায় 3 গুণন 60/15 এত কিলোমিটার, 4 15 60, 3 4 12 কিলোমিটার। আবার 12 কিলোমিটার। আবার স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার। তো স্রোতের প্রতিকূলে 1 মিনিটে যায় 1/15 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে পাইলাম 60 মিনিটে, আর এখানে দেখো 60 মিনিটে যায় 1 গুণন 60/15, 4 15 60, 4 কিলোমিটার। তাহলে আমরা কি পাইলাম দেখো, স্রোতের অনুকূলে বেগ, তাহলে আমরা পাইলাম যে স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে পাইলাম আমরা এটাকে, স্রোতের প্রতিকূলে পাইছি 4 কিলোমিটার পার ঘন্টা। দেখো অনুকূলে এবং প্রতিকূলে, কিন্তু আমাদের প্রশ্ন চাইছে নৌকার বেগ এবং স্রোতের বেগ, এই দুইটা চাইছে, নৌকার বেগ আর স্রোতের বেগ। আমরা এখানে চলে আসলাম, নিচে যেহেতু জায়গা কম, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে, আমি এটাকে সমীকরণের মতো ধরে ফেলবো প্রশ্ন মতে। তাহলে অনুকূলে বেগ 12 কিলোমিটার, তাহলে অনুকূলে মানে কি, যে স্থির পানিতে নৌকার বেগ, যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান 12 কিলোমিটার পার ঘন্টা, আর নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান 4 কিলোমিটার পার ঘন্টা। এই দুটো যদি আমরা যোগ করি, দেখো এটা যদি যোগ করি আমরা, তাহলে স্রোতের বেগ কাটা যায়। তাহলে আমরা বলতে পারি 2 গুণন নৌকার বেগ সমান, এটা তো বিয়োগ করতেছি, তাহলে 8 যোগ করতেছি আমরা, তাহলে 12 আর 4 16 কিলোমিটার পার ঘন্টা। বা 2 এর সাথে নৌকার বেগ কোন অবস্থায় আছে, তাহলে নৌকার বেগ সমান এই 16, এখানে গুণ ছিল বেশি গিয়ে ভাগ হয়ে যাবে, 2 কিলোমিটার পার ঘন্টা সমান 8 দুগুণে 16, তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা নৌকার বেগ পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমি বসাই দিই, তাহলে আমরা স্রোতের বেগ কি পাবো, যে নৌকার বেগ আর স্রোতের বেগ একসাথে ছিল 12 কিলোমিটার, এখানে আমরা নৌকার বেগ 8 কিলোমিটার পাইছি, তাহলে স্রোতের বেগ কি হবে
12-8 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 4 কিলোমিটার পার ঘন্টা। এই দুইটাই হলো আমাদের উত্তর, অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ। এটা নৌকার বেগ বলতে যে স্থির পানিতে নৌকার বেগ বা গতিবেগ, আর স্রোতের পানিতে নৌকার বেগ বা নৌকার গতিবেগ। তোমাদের এই অঙ্কটা নিয়ে একটু আমি কথা বলি, যে কি কথাটা হলো যে প্রথমে আমাদের দেওয়া ছিল এই অনুকূলে এটা 15 মিনিট আছিল, কিন্তু অনুকূলে বেগ যদি তুমি বলো তাহলে বেগ কি প্রতি ঘন্টা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে 15 মিনিট আছে, এই মিনিটকে আমরা কিভাবে ঘন্টায় যেতে পারি, যে আমরা যদি 60 মিনিটকে যদি ব্যবহার করি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এখানে এই 60 মিনিট বসাইছি, মানে কি আলটিমেটলি কিন্তু আমি 1 ঘন্টা দিয়ে করছি। তার মানে আমরা অনুকূলে বেগ পাইলাম 12 কিলোমিটার পার ঘন্টা, আর একইভাবে প্রতিকূলে আমরা পাইলাম 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগের ভিতরে কি আছে, আমরা সূত্র করে এসেছি যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূলের ভিতরে কি আছে, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে 12 কিলোমিটার করে দেওয়া আছে, আর এখানে 4 কিলোমিটার। তাহলে আমরা এই কাজটা এখানে করছি যে নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে আছে 12, আর নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ অর্থাৎ প্রতিকূল, এটা অনুকূল। এটা মূলত সেটা অনুকূল, আর এটা হলো প্রতিকূল, এটা হলো প্রতিকূল। তো এখানে যেহেতু অলরেডি একটা যোগ একটা বিয়োগ আছে, তাহলে যদি যোগ করি তাহলে এটা কাটা যায়। তাহলে নৌকার বেগ যোগ করলে, যেমন ধরো তোমরা এক যখন যোগ করছো তাহলে 2x পাইছো। একইভাবে এখানে আমরা এটা করছি যে 2, এখানে গুণ দিছি কেন, কারণ আলটিমেটলি এখানে তো 2, আমরা যখন 2 ক বলি তাহলে 2 এর সাথে ক গুণ অবস্থা থাকে না। তো এখানে যেহেতু এটা একটা পুরো একটা মানে চলক না, এটা জাস্ট নৌকার বেগ, এখানে আমি গুণ অবস্থা রাখছি, তুমি ব্যাকেট দিয়েও করতে পারো। তাহলে নৌকার বেগ যখন এখানে রাখছি, এই 2টা এখানে কোন অবস্থায় ছিল, তো ওই পাশে যে এটা কি হবে, এটা এখানে যদি যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু ভাগ হয়ে যায়, অর্থাৎ নিচে চলে গেছে। কিন্তু 2 দিয়ে 16কে ভাগ করো, 8 2 16, তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে স্রোতের বেগ যদি আমি স্রোতের বেগ রাখি, নৌকার বেগ যদি পাশে যায় তাহলে 12, এই 8টা পাশে বিয়োগ হবে। এভাবে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ পেয়ে গেছি। কালো হয়ে গেছে বোর্ডটা। আমি 20 নাম্বার অঙ্কটা স্কিপ করতেছি, যে একজন কৃষক 5 জোড়া, আচ্ছা যেহেতু আমি এখানের 11 নাম্বার স্কিপ করছি, তাহলে 20 নাম্বার স্কিপ করলে তোমাদের পেজ লেগে যাবে, কারণ এখানের 11 আর এখানের 20 একই। তাহলে পড়িয়ে দিচ্ছি 20, খেয়াল করো কি প্রশ্ন আছে। একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করে। গরু হলো তার 5 জোড়া, আর 8 দিনে 40 হেক্টর জমি চাষ করে। তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন? 7 জোড়া। এখন প্রশ্ন চাইছে হেক্টর, মানে হেক্টরটা তাহলে আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে, যেটা প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটা বাম পাশে থাকে, আর যেটা প্রশ্নে চায় অর্থাৎ বের করতে বলে, অর্থাৎ কার সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা সর্বদা ডান পাশে যায়। তাহলে হেক্টর ডান পাশে হবে। তাহলে আমরা বলতে পারি যে 5 জোড়া গরু তারা 8 দিনে চাষ করে 40 হেক্টর। এখন 5 জোড়া গরু দ্বারা 1 দিনে চাষ করে, যদি 5 জোড়া গরু ব্যবহার করে 8 দিনে 40 হেক্টর চাষ করে, তাহলে অনলি একদিন, তাহলে 40/8 অর্থাৎ কম হবে। এখন এখানে দেখো, তাহলে 1 জোড়া গরু দ্বারা 1 দিনে চাষ করে আরো কম, তাহলে 40/8 গুণন 5 এত হেক্টর। প্রশ্ন করছে তাহলে 7 জোড়া গরু দ্বারা, তাহলে 7 জোড়া কত?
একের চেয়ে 7 জোড়া বেশি, 7 জোড়া গরু দ্বারা এখানে একদিনের পরে পরে এখানে আমাদের বলছে যে 12 দিনে, অর্থাৎ 12 দিনে চাষ করে, তাহলে 40 গুণন 12 গুণন 7, নিচে হলো 8 গুণন 5 এত হেক্টর, 40 দিয়ে 8 5, এই 5 একে 5, তাহলে উপরে থাকলো 7 12 84 এত হেক্টর জমি। এখানে একটা কথা উল্লেখ করি তোমাদের সাথে, যদি এরকম 3টা সারি পাও, এরকম 3টা সারি পাও, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা অঙ্কগুলাকে 5 লাইনে করার জন্য। যদি তুমি বোঝো তাহলে হয়তো 3 লাইনে করতে পারো অথবা 4 লাইনে। আমি এই ক্ষেত্রে এখানে দেখো 5 জোড়া, 5 জোড়ার পরে আমি যখন এখানে 5 জোড়াই রাখছি, সেম জিনিস রাখছি, এখানে কিন্তু আমার কোনো পরিবর্তন হয় নাই। আমি এর আগেই বলছিলাম যা কারণ নিচে কোনো সংখ্যার নিচে 1 ব্যবহার করলেই ওটার পরিবর্তন হবে, তা না হলে ওটার কিন্তু পরিবর্তন হবে না, তুমি ওই জিনিসটা রাখো। তাহলে 8 দিনের পরে যখন আমি 1 দিনে দিছি, তো 8 দিনের চেয়ে 1 দিন কি কম না? তাহলে কম যদি হয় তাহলে এখানে এসে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হয়েছে। এখন এরপরে এই 5 জোড়ার পরিবর্তে যখন আমি 1 জোড়া, এখানে 1 জোড়া ব্যবহার করলাম, তাহলে এটা কি 5-এর চেয়ে কম না? এটা আলটিমেটলি 5-এর চেয়ে কম। তাহলে 1 জোড়া গরু দ্বারা একদিনে, তাহলে এটাও কি ভাগ হবে। এখানে কম হয়েছে বিদায় এখানে যে কিন্তু ভাগ হয়েছে। আমরা জানি ভাগ মানে হরের সাথে যায় গুণ, আর গুণ মানে লবের সাথে যায় গুণ। তো পরে যেহেতু আমি এখানে উভয় ক্ষেত্রে আমার 2টে ভাগ হয়েছে, তার মানে পরে যে তথ্যটা আসবে এই তথ্যটা অবশ্যই যা গুণ হবে, কারণ আমি একই লাইনে দিয়ে দিছি। তাহলে তোমরা একটা একটা করে চেঞ্জ করতে পারো। তাহলে 1-এর চেয়ে 7 কি বেশি? 1-এর চেয়ে 7 বেশি, তাহলে বেশি হলে এই 7 যায় কি হবে? এই দেখো গুণ হয়েছে। আবার এই 1-এর চেয়ে 12 দিন, এটাও তো বেশি, তাহলে এই 12 যায় গুণ হয়েছে। খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু বোঝার মন নিয়ে তুমি যদি ক্লাসটা করো তাহলে তোমার কাছে এটা একেবারে পানির মতো সহজ মনে হবে। আমি 21 নাম্বার অঙ্কটা স্কিপ করব। হ্যাঁ, কেন স্কিপ করবো? 21 নাম্বার আর হইল আমাদের এখানের 12 নাম্বার অঙ্ক একই একই সেম, কোনো পার্থক্য নাই। ওখানে দিন আছিল আর এখানে ঘন্টা, একই। এবার 22 নাম্বার অঙ্ক, যেটা মোটামুটি একটা কঠিন অঙ্ক, মোটামুটি একটু কঠিন অঙ্ক বলা হয় এটাকে। এখানে 2টা শর্ত কাজ করে, শর্তটা যদি তুমি বুঝো তাহলে সহজেই পারবা। আমরা প্রশ্নে যাচ্ছি যে 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা, 22 নাম্বার। 22 নাম্বার প্রশ্নটা কি বলছে যে 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা, 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তার মানে 2টা নল, একটা প্রথম নল আর একটা দ্বিতীয় নল, একটা 20 মিনিট আর একটা 30 মিনিটে পানি পূর্ণ করা যায়, মানে পূর্ণ করা যায় আর কি, ভরা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় 2টা নল একসাথেই খুলে দিছে। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? এখন এখানে প্রথম নলটি কখন বন্ধ করলে, এই প্রশ্ন, এই লাইন দিয়ে আমরা কি বুঝি, এইটা বোঝার মধ্যে এই অঙ্কের মানে সমস্যার সমাধানটা লুকায় রয়েছে। তুমি চিন্তা করো, প্রথম নলটি বন্ধ করলে তার মানে কি দ্বিতীয় নলটা চালু না? 2টা নলের মধ্যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। এখানে 20 মিনিটে 30 মিনিটে 2টা দ্বারা পূর্ণ করা যাইতো। কারণ প্রথম নলটি বন্ধ হয়েছে মানে কি 18 মিনিট পানি পূর্ণ হবে, তার মানে তখনও কি দ্বিতীয় নলটা রানিং আছে, দ্বিতীয় নলটা তখন রানিং আছে। তাহলে এই জায়গায় আমাদের মূল বিষয়টা আমরা এটা শুরু করতেছি যে দ্বিতীয় নল দ্বারা, তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, 30 মিনিটে পূর্ণ হয় এক অংশ চৌবাচ্চা, এক অংশ চৌবাচ্চা। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ চৌবাচ্চা। অতএব এখানে বলছে 18 মিনিটে পূর্ণ, তাহলে 18 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 গুণন 18/30,
এত অংশ চৌবাচ্চা। 18 3 6 3 6 18 3 6 18 5 6 30, তাহলে 3/5 এত অংশ চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়েছে যখন দ্বিতীয় নলটা চালু হয়েছিল, প্রথম নলটা বন্ধ হয় নাই। তার মানে কত মিনিটের সময় ওই এক অংশ পূর্ণ হয়েছে, তার মানে কখন তাহলে এটা বন্ধ করা হয়েছে, তাহলে আমরা এটা পেয়ে যাব। দ্বিতীয় নল, তুমি আবারও বলছি, দ্বিতীয় নল চালু আছে যখন প্রথম নলটা বন্ধের কথা বলছে। তাহলে দেখো আমরা এখানে দেখে বাকি অংশ, তাহলে বাকি চৌবাচ্চা বা বাকি অংশ বা অবশিষ্ট অংশ 1-3/5 অংশ, এই অংশটা। তাহলে এখানে 5, তাহলে 5-3 এত অংশ, 5 থেকে 3 গেলে 2, 2/5 অংশ। এই অংশ চৌবাচ্চাটা তাহলে প্রথম নল দিয়ে কিন্তু তাহলে পূর্ণ হয়েছে, এটা প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে এইটুকু যখন পূর্ণ হওয়ার সময়টা আমরা পাবো, তাহলে ওই সময়ই তো আমরা বলতে পারবো যে এই নির্দিষ্ট সময়ে প্রথম নলটা তাহলে বন্ধ করা হয়েছিল। এবার আমরা এখানে যেটা করব, যে প্রথম নল দ্বারা, প্রথম নলের এবিলিটিটা আসো, যে প্রথম নল কি করছে, 20 মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয়, এক অংশ পূর্ণ হয়, এক অংশ পূর্ণ হয় 20 মিনিটে, মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 20 মিনিটে। তাহলে প্রথম নল দ্বারা 2/5 অংশ পূর্ণ হয়, তাহলে 20 গুণন এটা এক অংশ, তো 2/5 এত মিনিটে। যেহেতু একের পরে এখানে আমরা 2/5 বসাইছি, এটা যে এখানে কি হবে, গুণ হবে। তাহলে 4×5 = 20, অর্থাৎ 4×2 = 8 মিনিট। অর্থাৎ প্রথম নলটা, এখানে মূল যে ক্যারফাটা অঙ্কের মূল যে পেজটা, এই পেজটা নিয়ে আমি একটু কথা বলি, আবারও একটু কথা বলতেছি। তাহলে 18 মিনিটে প্রথম নলটা যখন বন্ধ হয়েছে, তাহলে 18 মিনিট পর্যন্ত দ্বিতীয় নলটা চালু আছিল। আর দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে, অর্থাৎ এই 3 বা 5-এর 3 অংশ পূর্ণ করছে একমাত্র দ্বিতীয় নলই, দ্বিতীয় নলটা দ্বারাই এটা এত অংশ পূর্ণ হয়েছে। তাহলে বাকি যে অংশটা, এই অংশটা অর্থাৎ বাকি অংশ মানে এই যে এই অংশটা প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে। প্রথম নলের এবিলিটি কি, যে এক অংশ বা সম্পূর্ণ পূর্ণ করতে পারে 20 মিনিটে, তাহলে এই অংশটা পূর্ণ করতে পারে কত, 8 মিনিটে। তাহলে 8 মিনিটে এই এতটুকু অংশ পড়ছে প্রথম নল দ্বারা, আর 18 মিনিটে 5-এর 3 অংশ পড়ছে দ্বিতীয় নল দ্বারা। তার মানে এই 8 মিনিট যাওয়ার পরেই এই নলটা, প্রথম নল বন্ধ করা হয়েছিল। অতএব প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ হয়েছিল বা বন্ধ করা হয়েছিল। নেক্সট 23 এবং 24, আমি এবার চলে যাচ্ছি ট্রেন এবং সেতু, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বিষয়ক অঙ্ক এইখানে করার জন্য। তোমরা ট্রেনের দৈর্ঘ্যে এই টাইপের বিষয়ে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে গতিবেগটা কি দিয়ে দেওয়া আছে। ধরো গতিবেগ ঘন্টায় যদি থাকে, আচ্ছা অঙ্কই সরাসরি শুরু করি, অঙ্কের মাঝে আমি ব্যাখ্যাটা দিয়ে দিব। তেইশ নাম্বার প্রশ্ন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, গতিবেগ হলো 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? এখানে আমি বোঝার সুবিধার জন্য আমি প্রশ্নটা লিখবো তোমাদের, যে 100 মিটার দীর্ঘ, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, একটি ট্রেনের গতিবেগ হলো ঘন্টায় 48 কিলোমিটার।
তুমি বলতে পারো স্যার আপনি প্রশ্ন কেন লিখছেন, আসলে প্রশ্ন দিয়েই মূলত তোমাদের অঙ্কটা বোঝানো হয়। তুমি যত বেশি যতবার প্রশ্নটা পড়বা তত বেশি বুঝবা, যদি তুমি অঙ্ক বুঝতে চাও। আর অনেকে আছে তুমি মুখস্থ করে পরীক্ষায় আন্দা পায়, তাদের প্রসঙ্গ আলাদা। 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে এবার প্রশ্ন করছে সেতুটির দৈর্ঘ্য কত। সেতুটির দৈর্ঘ্য কত? এখন এখানে কয়েকটা বিষয় তোমাদের সাথে আমি নোটিশ করার জন্যই আমি মূলত এটা লিখছি প্রশ্নটা, নাহলে কষ্ট করে আমার প্রশ্ন লেখা দরকার ছিল না। 100 মিটার দীর্ঘ, এটা কি ট্রেনের দৈর্ঘ্য। এটা দেখো একটা 100 মিটার দীর্ঘ, এটা ট্রেনের দৈর্ঘ্য, এটা হলো ট্রেনের দৈর্ঘ্য। গতিবেগ, বেগ আছে, গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, এটার মিনিং বুঝতে হবে এবং এখানে টাইমটা কত আছে সেকেন্ডে এটা দেখতে হবে তোমাকে। এখানে কয়েকটা বিষয়, যে এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আছে মিটার এককে, আর এইখানে বেগটা আছে 48 কিলোমিটার এককে। এখানে আছে ঘন্টায়, ঘন্টায় বলতে আমরা কিন্তু বুঝি, এই ঘন্টায় বলতে বোঝায় 1 ঘন্টা, কিন্তু আমাদের টাইমটা কি দেওয়া আছে সেকেন্ডে। তুমি যদি এককের পরিবর্তনটা সঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। তাহলে এখানে আগে আমাদেরকে এটা লেখা নিতে হবে, পরে আমি ইয়াতে যাচ্ছি যে কোনটা ডানে হবে কোনটা বামে হবে পরে দেখাচ্ছি। প্রথমে দেখো গতিবেগ ঘন্টায়, তাহলে 1 ঘন্টা সমান, এখানে যেহেতু সেকেন্ডে আছে তাহলে আমাকে সেকেন্ডে যেতে হবে। 1 ঘন্টা সমান 60 গুণন 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। আর 48 কিলোমিটার সমান 48 কিলোমিটার, 48 গুণন 1000 মিটার সমান 48,000 মিটার। এবার এখানে আসো, প্রশ্নটা কি করছে সেতুটির দৈর্ঘ্য, তাহলে সেতুটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে মিটারটা থাকবে। অঙ্কটা যদি শুরু করি মিটারটা কোথায় থাকবে ডান পাশে, এবং মিটারটা থাকবে ডান পাশে, এবং যে সেকেন্ড যেটা সময় এখানে 30 সেকেন্ড একটা, আর এখানে 3600 সেকেন্ড, এই দুইটা একই জোড়া যে তথ্যটা দেওয়া থাকে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমি এটা সর্বদাই বলি যে জোড়া তথ্য যেটা দেওয়া থাকে সেটা হয় বাম পাশে, এবং একটা তথ্য আছে আরেকটা প্রশ্নবোধক তথ্য আছে, ওটার এককটা কি। এখানে সেতুটির দৈর্ঘ্য মানে মিটার প্রশ্ন করছে, তাহলে মিটারটা তাহলে যাবে কোথায় ডান পাশে। তাহলে আমরা শুরু করতে পারি। অতএব আর অঙ্কটা সর্বদা তোমার শুরু করতে হবে এই জায়গা থেকে শুরু করতে হবে, এই লাইনের ভিতর থেকে, অর্থাৎ 3600 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি, তাহলে আমরা লিখতে পারি ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে। আবার বলছি এই গতিবেগ দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। ট্রেনটা 36 সেকেন্ডে অতিক্রম করে কত 48,000 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে অতিক্রম করে 48,000 ডিভাইডেড বাই হলো 3600 এত মিটার। ট্রেনটি এখানে দেখো 30 সেকেন্ড সময়ের কথা বলছে, তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করে 48,000 গুণন 30 নিচে হলো 3600 এত মিটার। এবার যদি আমরা কাটাকাটি করি 30 3 12 36, তাহলে 12 এই 0 0 একটা শূন্য থাকে, এই 4 120 480, আর এখানে দুইটা শূন্য রয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 400 মিটার। এখানে আরেকটা প্রসঙ্গে কথা বলতে হয় যে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান, ট্রেনের অতিক্রান্ত দূরত্বের মাঝখানে থাকে, এটা তোমাদের বোঝার জন্য হয়তো না লেখলেও তোমাদের সমস্যা নাই। ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব এই জায়গায়
সেতু দিয়া যদি যায় তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য হবে। সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, দুইটা জিনিস থাকবে, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এটা আসলে অঙ্ক, এখানে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমরা এটা লেখাই নাও যে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার আমাদের যেহেতু প্রশ্ন করা হয়েছে যে সেতুটির দৈর্ঘ্য কত, তাহলে আমরা বলতে পারি অতএব সেতুটির দৈর্ঘ্য সমান, তাহলে 400 মিটার ছিল অতিক্রান্ত দূরত্ব, আর এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আছে 100, এটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা সেতুর দৈর্ঘ্য পাবো এত মিটার। 4 থেকে 100 গেলে 300 মিটার, তাহলে সেতুর দৈর্ঘ্য ছিল 300 মিটার। এখন এই যে এই প্রশ্নর যে আমি যে এখানে এই কথাটা বলছি যে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য যে অতিক্রান্ত দূরত্ব সমান, এইটা কিভাবে হয়। ধরো তুমি এবার একটা বাস্তব চিন্তা শুরু করো। ধরো তুমি একটা সেতুর, এখানে ধরো এরকম একটা ব্রিজ, আছে। এই ব্রিজের উপর দিয়া যখন ট্রেনটা যাচ্ছে, তো আমরা যখন ধরো ট্রেনটা এরকম ভাবে যাচ্ছে, এটা ট্রেন, ধরো এটা ট্রেন যখন এই জায়গায় উঠে, ধরো আমি কাউন্ট করতেছি এখানে দাঁড়ায়া, এখানে আমি স্টার্ট করলাম, আমি যখন এখানে যখন ট্রেনটা উঠছে, আমি কিন্তু তখনই এখানে টাইমটা, আমি সময়টা কাউন্ট করা শুরু করছি, এখান থেকে ওইটা যখন এই ট্রেনটা যখন এই জায়গায় যখন ছেড়ে যায়, এখান থেকে কাউন্ট করা শুরু হলেও এখান থেকে যখন এখানে গেছে, আমরা কিন্তু তখনও কিন্তু কাউন্ট করতেছি। অর্থাৎ এক পর্যায়ে এইখানে এই দৈর্ঘ্যটা আর এই সেতুর দৈর্ঘ্যটা দুইটা একসাথে ব্যালেন্স হয়ে যায়, একবার এইটুকু হইতেছে, আবার এইটুকু হইতেছে। অর্থাৎ এখানে এই সেতু এবং ট্রেন, এই দুইটা দৈর্ঘ্য একত্রে যৌথভাবে হয়ে যাচ্ছে। এই যে এইখানের যে ফাঁকা যে জায়গাটা, এখানে তুমি কাউন্ট করা শুরু করছো, তাহলে এখানে উঠলেই তো তুমি যদি কাউন্ট করা বাদ দিতা, তাহলে তখন এই যে সেতু দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য এটা আসতো না। কিন্তু তুমি তখন চলে গেছো শেষ মাথায়, আবার এই শেষ মাথা থেকে কখন ছাইরা যায় ওইখানে কিন্তু তুমি এখান থেকে গোনা শুরু করলেও, এইখান থেকে যখন সরে গেল ওই জায়গায় তুমি গিয়া কিন্তু গণাটা অর্থাৎ সময়ের হিসাব করাটা স্টপ করছো। এই কারণে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য এই দুটা আমাদের যোগ করে নিতে হয় অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। তো এটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের 24 নম্বর অঙ্কটা একেবারে সহজ। আবার 24 নম্বর অঙ্কটার জন্য আমি আর প্রশ্ন লিখতেছি না, মোটামুটি যা বোঝানোর ছিল এখানে প্রায় বোঝানো হয়ে গেছে। আর যেটুকু আছে আমরা পরের অঙ্কে এটা আমরা আশা করি সম্পূর্ণটাই বুঝে ফেলব। 24 নম্বর অঙ্ক, (120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করে। জাস্ট ওই প্রসঙ্গটি আমি রাখলাম। ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এই অঙ্কের, ঠিক আছে, ম্যাজিক লাইনটাই হলো এই অঙ্কটার এখানে। তাহলে এই যে ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। যদি প্রশ্নে মিনিট থাকে তাহলে তোমরা অবশ্যই মিনিট দিয়ে করবা। আর এই 48 কিলোমিটার, তাহলে আমরা বলতে পারি যে 48 কিলোমিটার সমান 48 গুণন 1000 মিটার। এটা আমাদের এবার প্রশ্ন হইল যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করছে, ট্রেনের গতিবেগ 30 ঘন্টায় 30 কিলোমিটার হলে ট্রেনটি কত সময় লাগছে। তাহলে আমরা বলতে পারবো যে ট্রেনটির অতিক্রান্ত মোট দূরত্ব, তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব কি হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আমাদের এখানে লেখাই আছে।
তাহলে আছে 120 যোগ হইল 330 মিটার, 330 মিটার। তাহলে 0 3 2 5 450 মিটার। এটা হলো তোমার মিটার। আর এখানে একটা মিটার আছে 48,000 মিটার। আর এটা হলো একটা সেকেন্ড আছে, আর একটা সেকেন্ড বের হবে। তাহলে যে দুইটা মিটার মিটার দেওয়া আছে এই দুটো আমাদের বাম পাশে, যেটা বের হবে সেটা ডান পাশে। তাহলে আমরা এখন শুরু করতে পারি। আমি বলছি এই লাইন থেকে আমরা শুরু করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 48,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। সেকেন্ড কেন আমি বাম পাশে ডান পাশে রাখছি, কারণ আমাদের সময়টা বের করতে বলছে। তাহলে 1 মিটার অতিক্রম করে উপরে 3600, নিচে হলো, সরি আমি এখানে এক্সট্রিমলি সরি, আমাদের এই অঙ্কে কিলোমিটার ছিল 30। আমি প্রশ্নটা ভুলবশত আমি আগের প্রশ্নটাই দেখে ফেলছিলাম। তাহলে 30,000 মিটার, তাহলে আমাদের এখানে হবে 30,000 মিটার। দেখো আমাদের এখানে প্রথম গতিবেগ ঘন্টায় ছিল, গতিবেগ আমাদের এখানে গতিবেগটা ছিল ঘন্টায় 30 কিলোমিটার, আর 1 ঘন্টা বলছে 3600 মিটার। আমি 24 নাম্বার অঙ্কটা করছি যে গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, 1 ঘন্টা সমান, তাহলে কি এই 1 ঘন্টা ঘন্টায় 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর এখানে 30 কিলোমিটার সমান 30 গুণ 1000 মিটার, তাহলে 30,000 মিটার। তাহলে এখানে আমি বলছি যে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটা দেওয়া আছে, তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব এই যেখানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, অর্থাৎ এই 450 মিটার। এবার তুমি যখন প্রশ্নটা শুরু করতেছো, এই লাইনটা যখন শুরু করবা, এই লাইনটার ক্ষেত্রে যে এই 30,000 একটা মিটার আছে এটা, আর এই 450 মিটার, সরি এখানে এই দুইটা, তাহলে 30,000 মিটার এবং 450 মিটার, দুইটা মিটার আছে। তাহলে মিটার দুটো বাম পাশে থাকবে, আর সময়টা একটা আছে 36 সেকেন্ড, এটা তাহলে আমাদের ডান পাশে যাবে। তাহলে 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার অতিক্রম করে, তাহলে 30 উপরে নিচে হলো 30,000 এত সেকেন্ড। এবার এই যে 450 মিটার, 450 মিটার অতিক্রম করে, তো 3600 গুণন 450, নিচে হলো 30,000। তোমরা প্রথমে এই 3600কে, আচ্ছা আমরা একবারে 3600 দিয়ে রাখি, 3600 আর এখানে থাকলো, তাহলে দুইটা শূন্য দাশ কাটলাম, 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 300। এবার এখানে দেখো 2 150-এ 15 দুগুণে 30, আর 3 15 45, তাহলে 300 কাটা যায়। এবার 2 দিয়ে 36 ভাগ কর, 18 দুগুণে 36, 3 18 54 সেকেন্ড। অতএব নির্ণয়ের সময় 54 সেকেন্ড। তো এই ছিল আমাদের আজকের অঙ্কগুলার সমাধান। আমি দীর্ঘক্ষণ যাব তোমাদের সাথে আছি, অর্থাৎ 2.3, এটা আমরা একটা ম্যারাথন ক্লাসের মাধ্যমে যতগুলো সমস্যা ছিল আমি তোমাদের মাঝে সমাধান করার চেষ্টা করছি। তো যদি অঙ্কের মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব। তো আমার এই ভিডিও ক্লাসগুলা যদি তোমাদের ভালো লাগে তাহলে, এবং একটু যদি তুমি উপকৃত হও, তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, বন্ধুদের মাঝে জানিয়ে দাও যে এই মুস্তফা স্যার ইউটিউব চ্যানেলে যে এই ভিডিওগুলো পাওয়া যায়। এখন ভালো মন্দ বিচারের ভার সম্পূর্ণই তোমাদের উপর। আমি চেষ্টা করেছি, আমি এর আগেও বলছি যে ক্লাসে, সরাসরি ক্লাসে পড়ানো যতটা সহজ,
ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা বা ক্লাস নেওয়া বা বোঝানো একটু ভিন্ন রকম এবং একটু কষ্টকর। আমি যেহেতু প্রথম এই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি, হয়তো এখন আমার মাঝে বেশ কিছু ভুল ত্রুটি হচ্ছে। আমি হয়তো যদি আস্তে আস্তে আমি আরো অভিজ্ঞতা অর্জন করি, হয়তোবা আমি টিচিং লাইনে আছি ধরো 15 বছর প্লাস, 18 বছর হয়েছে, কিন্তু সেটা ছিল সরাসরি একদম ফেস টু ফেস, একটা স্টুডেন্টকে বোঝানো। আর ভার্চুয়ালি একটু বোর্ডে ক্যামেরার সামনে বোঝানো একটু ভিন্ন রকম। তারপর আমি যথাসাধ্য চেষ্টা করছি, সামনের দিনগুলিতে আমি আরো বেশি চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে শেয়ার করে যদি পাশে থাকো তাহলে খুশি হব। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।